ভাবলে অবাক লাগবে, একদিন যে মেয়েটাকে বাড়ির সবাই পছন্দ করে নিয়ে আসে ঘরের বউ করে, সেই মেয়েটাকেই কিন্তু একদিন আর বাড়ির যারা পছন্দ করে এনেছিল তাদেরই কিন্তু আর ভালো লাগে না। কি আজব না ব্যাপারটা! যুগ যুগান্তর ধরে কিন্তু এই জিনিসটা হয়ে এসছে। শুভ বিকেল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর বিকেল থেকে শুরু করলাম, মানে আগের ব্লগ যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু আবার শুরু করলাম। এডিটের কিছু সমস্যা হচ্ছে বলে কিন্তু আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি, তবে তোমরা আমার সাথেই থাকো আজ থেকে নিয়ে কিন্তু কাল সন্ধ্যে পর্যন্ত, মানে একদম 24 ঘন্টাই তোমাদের সাথে থাকবো। আমাকে এক বোন কমেন্টস করেছে, ওর নামটা আমি ভুলে গেছি, যাই হোক ও লম্বা চওড়া একটা ভীষণ মানে মন ছুঁয়ে যাওয়া কমেন্টস আমাকে করেছে যে ওর 18 বছর বিয়ে হয়েছে, ও কিন্তু মানে শ্বশুরবাড়িতেই থাকে, একটা কোনো ভাঙাচোরা মতন ঘর আছে, ও 18 বছরের বিয়েতে আজ পর্যন্ত ঘর বানাতে পারেনি। তো হাজব্যান্ডকে বলে, হাজব্যান্ড হচ্ছে অতটা বেশি মানে কান দেয় না, যে একটা হলেই হলো না হলেও হলো এরকম একটা ব্যাপার আর কি। তো ওর খুব কষ্ট হয়, সেটাই ও আমার সাথে শেয়ার করেছে। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে শ্বশুর বাড়ি যত বড়ই হোক না কেন, স্বামীর বাড়ি কিন্তু দরকার শ্বশুর বাড়ির চাইতে ভীষণ দরকার। কারণ শ্বশুর বাড়ির যদি ধরো অনেক ভাগাভাগি থাকে বা অনেক ভাই বোন থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়, মানে বাড়ির যে ভাগাভাগি হতে বা তুমি কোন পোর্শনে থাকবে কি করবে, এগুলো কিন্তু বাস্তব কথা একদম। যদি ভাব না থাকে, আর ভাব থাকেই না বেশি ভাই বোন হলে পরে, এটা 99% বাড়িতেই কিন্তু তাই হয়। স্বামীর বাড়ি এজন্যই দরকার, যদি তুমি শ্বশুর বাড়ি থাকো সেখান থেকে তোমাকে কিন্তু যে কোনো মুহূর্তে বলতে পারে তুমি বাড়ি মানে ছাড়তে পারো, বা তোমাকে ঘর ছেড়ে দিতে বললে তুমি কিন্তু ঘর ছেড়ে দিতে তুমি বাধ্য হবে, পরিস্থিতি যদি এরকম আসে। আর না আসলে তো কোনো ব্যাপারই নয়, খুবই ভালো থাকো, কিন্তু পরিস্থিতি যদি এরকম হয়, সে কারণে কিন্তু আগে স্বামীর তোমার যদি জোর থাকে তাহলে কিন্তু মানে যত সম্ভব বা যত তাড়াতাড়ি সম্ভব হোক বা যেভাবেই হোক, একটা মাথা গোঁজার জায়গা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার জোর বেশি থাকবে। এটা কিন্তু একদম বাস্তব কথা বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে স্বামীরও তো ইচ্ছে থাকা চাই যে আমি একটা বাড়ি বানাবো। ওই বোন যেমন আমাকে বলেছে ওর স্বামীর কোনো ইচ্ছেই নেই, ও খুব কষ্ট করে থাকে। হ্যাঁ, স্বামীর ইচ্ছে না থাকলে দেখো আমরা মেয়েরা তো রোজগার করি না, আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। তো স্বামী তো রোজগার করে, স্বামী যত কমই রোজগার করুক না কেন, আমাদের মানে আমরা মহিলারা তো পারি না, তার চাইতে অনেক বেশিই করে। তো তিল তিল করেই তো তাল হয়। তো স্বামীকে কনভিন্স করা বা স্বামীকে ভালোবেসে বোঝানো, এই দায়িত্বগুলোও কিন্তু আমাদের। মাথার ওপরে যদি বাড়ি না থাকে কেউ সম্মান দেয় না, ঘরের লোক বাইরের লোক, মানে বাইরের লোকও কিন্তু অনেক সুযোগ নেয়, যেগুলো আমার সাথেও ঘটেছে। আমার হাজব্যান্ড যতই একজন সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করুক না কেন, আমাকে কিন্তু বাড়ি নেই বলে প্রচুর মানে অপমান সইতে হয়েছে। আমাকে মানে গেটে তালা দিয়ে দিয়েছে যাতে আমি ঢুকতে না পারি, এরকম ঘটনাও কিন্তু আমার সাথে ঘটেছে। এমনকি আমার চরিত্র নিয়ে অবধি কথা বলা শুরু করেছিল। কারণ কি, আমার মাথার উপরে কিন্তু বাড়ি ছিল না। বাড়ি না থাকার জন্য অনেক কিছু সইতে হয়, ঘর বাইরে সবার কাছে। তো বাড়ি না থাকার যন্ত্রণাটা আমি কিন্তু বেশ কয়েক বছর ফিল করেছি। তবে আজ আর কিন্তু আমাকে কেউ আর পারে না। সমস্ত কাজ সেরে বাবাকে চা খাইয়ে দেখো আমরা দুজনা রেডি হয়ে আবার চলে এসেছি আজকে সৃষ্টিশ্রী মেলাতে। তো আজকে হচ্ছে এখানকার মেলার শেষ দিন, তো ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি সন্ধেবেলা। তো এসে দেখছি ইন্দ্রাণী দত্ত উনি ডান্স করছে, তো ভাবলাম যে একটুখানি দেখি আর তোমাদেরকেও এক ঝলক আমি দেখিয়ে দিই। বেশ ভালোই ডান্স করছিল, তবে দুটো মাত্র ডান্স করেছে কিন্তু তারপর কিন্তু উনি চলে গেছেন। এটা সরকারি মেলা, তার আগে বলে নিই। আর দেখো মাঠের মধ্যে অনেক লোকজন, তো আমি বললাম যে কিছুই তো খাই না বাইরের খাবার, একটু ঝালমুড়ি চলো খাই। তো দুজনা 2 প্যাকেট নিয়ে নিয়েছি ঝালমুড়ি, তো খাওয়ার পর ওখানে আর দাঁড়ায়নি, আর মেলা থেকে কিচ্ছু কিনিনি বন্ধুরা। ভেবেছিলাম যে একটা জিনিস নেবো, সেই জিনিসটা যদি পাওয়া যায়, তো পাওয়া গেলই না। এই মেলাটা আমার একদমই ভালো লাগেনি। হস্তশিল্প মেলা যেমন অনেক রকম কিছু পাওয়া যায়, যে 1 প্যাকেট মুড়ি আর টুকটাক কি বিস্কিট কিনে সেগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা দেখা করছি পরদিন সকালবেলা তোমাদের সাথে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরে দেখো কেটে নিয়েছি সবজি, তো এখন বানাবো কি, যে ডালিয়া সকালবেলা। তো ওই ডালিয়ার মধ্যে না জানো আজকে ভুলেই গেছি যে আমি একটু ডাল দেবো। তো ডালিয়াটাকে ধুয়ে নিয়ে আমি তার মধ্যে সমস্ত সবজি দিয়ে এইভাবে প্রেশার কুকারে কিন্তু বসিয়ে দিই। তবে যদি একটু আমি ডাল দিতাম না তাহলে কিন্তু খেতে এটা অনেক বেশি ভালো লাগতো। ভুলে গেছিলাম, এত সবজি দিয়েছি না, ভেবেছি মনে আমি ডাল দিয়ে দিয়েছি ধুয়ে।
যখন আমার স্বামীর বাড়ি ছিল না তখন কিন্তু মানে ভেবেছিলাম একবার যে ফ্ল্যাট নেব। এই কৃষ্ণনগরেই প্রথমে ভেবেছিলাম, তারপরে কলকাতা ভেবেছিলাম, কলকাতা থেকে টিকিটও তুলেছিলাম, মানে লটারি হয় না সেতে, মানে আমার নামটা ওঠেনি, মানে আমার হাজব্যান্ডের নামটা, তো সে কারণে ওখানে আর নেওয়া হয়নি। তারপরে এখানে ভাবলাম নেব, অনেক ভাবনা চিন্তার পর তারপরে হলো যে না, বাড়ি হয়। ফ্ল্যাট হচ্ছে মানে অগত্যা যদি না হয়, মানে আমাদের মতন মানুষরা আমরা খুব একটা বেশি ফ্ল্যাট তো পছন্দ করি না। যেমন বাড়ি হয়েছে দেখো, দোতলা তিনতলা বাড়ি বানাতে পেরেছি। ফ্ল্যাট হলে তো ওই একটা তলার মধ্যেই দুটো তিনটে বেডরুম হতো, এর বেশি তো আর হতো না। তো নিজের বাড়িকে নিজের মতন করে ব্যবহার করা যেত। যাই হোক, আমার হাজব্যান্ড অনেক মানে আমার কথা শুনেছে বা নিজেরও ইচ্ছে ছিল, সেই কারণে কিন্তু সে বানিয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, এই বাড়িটা বানাতে তোমরা দেখবে যে আমরা ভীষণ সাজাতে ভালোবাসি, মানে আমাদের যতখানি সামর্থ্য, তো সেই সামর্থ্য দিয়ে কিন্তু দুজনাই না বাড়িটাকে ভীষণ ভালোবাসি। মানে ওই একটাই শখের জিনিস, সেটা হলো বাড়িটাকে সাজানো। অনেক কষ্টের ফল তো এই বাড়ি, সেই জন্য কিন্তু সর্বস্ব দিয়ে আমরা এই বাড়িটাকে চেষ্টা করি। অনেকেই বলে একটা মাত্র মেয়ে কি হবে এই বাড়ি করে, মেয়ে বলে কিন্তু অনেকেই অনেক রকম কথা এখনও বলে। আমার হাজব্যান্ডকে সেদিনকেও একজনা বলেছে যে মেয়েই তো, একটা তো ছেলে মানে নেই আমার, যে কী জন্য এইসব কিছু করবো আর কি। তো আমার কি মনে হয় বলো তো, ছেলে আর মেয়ে ভোগ তো আমি নিজে করছি এখন না, এই যে আমি ইয়াং বয়সে ভোগ করছি, ইয়াং বয়সে ভোগ করাটাই আমার মনে হয় আসল। বার থেকে তো দেখবে ভোগ বেশি করা যায় না। আর দেখেছো রেডি হয়ে গেছি, কোথায় যাবো বন্ধুরা আজকে? আজকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম না যে আমার ওই বৌদির বাৎসরিক, তো সেখানে কিন্তু যাওয়ার জন্য রেডি হচ্ছি। হাতে দেখো জ্যাকেট, খুব হাওয়া লাগে না বাইকে, নিতেই হচ্ছে, তো সেটা আবার পরেও নিয়েছি। আর প্রথমেই যাচ্ছি কী বলতো, একটু ফুলের দোকানে গেলাম, যেখান থেকে একটা ফুলের মালা নিয়ে নিই, তারপর এখান থেকে রওনা দেবো। স্বামী স্ত্রী মিল থাকলে কুড়ে ঘরেও যেন শান্তি। তো কুড়ে ঘর তো হাজব্যান্ডকে বলেছিলাম যে কিছু না পারো অন্তত আমাকে একটা কুড়ে ঘর হলেও তুমি বানিয়ে দিও নিজের তোমার টাকাতে, যেখান থেকে কেউ আর আমাকে বাইরে বের করে দিতে পারবে না, কেউ বলতে পারবে না যে এত দেরি করে কেন এসেছো, গেট বন্ধ হয়ে গেল আর ঢোকা যাবে না বাড়িতে, বা তোমার ঘরে কেউ এসছে তাকে চলে যেতে হবে রাত 8টার মধ্যে, নাহলে গেটে তালা পড়ে যাবে, সে যেতে পারবে না। আর মেয়ে ছোটো ছিল, ছোটোবেলায় মেয়ের জন্মদিন করতাম, তখন এরকম হয় না, সন্ধেবেলা তো হয়েই যায়, 8টা কি দেখতে দেখতেই বেজে যায়, তো লোকজন যায়নি, বাড়িতে ছিল, গেটে তালা পড়ে গেছে। জানো এরকম অপমানসূচক কিন্তু অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে, তো এগুলো মানে সহ্য করতে হয়েছিল তখন। তবে যে সয় সেই রয়, এ কথাটা তো ঠিক না। আর স্বরূপগঞ্জ ঘাট হয়ে নদী পার হয়ে তারপরে যাচ্ছি। আর তোমাদেরকে দেখাই নবদ্বীপে যারা নদী পার হয়ে আসবে স্বরূপগঞ্জ ঘাট হয়ে বা মায়াপুর ঘাট হয়ে, এই দোকান থেকে বন্ধুরা তোমরা মিষ্টি কিনবে। এই দোকানের মিষ্টি অনেক পুরনো, রামকৃষ্ণর দোকান, এটা নাম ব্যানার এখন নেই দেওয়া দেখলাম। তো এই দোকান থেকে কিন্তু মিষ্টি নেবে। এর মিষ্টির মান হচ্ছে এখানে যতগুলো দোকান আছে তার সবার চাইতে কিন্তু বেস্ট, মানে একটু ভালো কোয়ালিটির। তোমাদের যদি মনে থাকে তাহলে আসলে এখান থেকে নেওয়ার চেষ্টা করো বা একবার খেয়ে দেখো কেমন। আমার বিয়ের মিষ্টি কিন্তু এই দোকান থেকে হয়েছিল, জানো তো, নদী পার হয়ে, আমাদের তো নদীর ওপারে বাপের বাড়ি, নদী পার হয়ে এসে কিন্তু এই দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমার বিয়ের মিষ্টি তো অনেক মিষ্টি, আর এই দোকানের এখানকার যারা লোকাল তারা জানে। তো চলেও এসেছি বৌদির বাড়িতে, মানে দাদার বাড়িতে। এই দেখো মা দাঁড়িয়ে আছে, মা আমাকে নাকি অনেকবার ফোন করেছে, আমি শুনতেই পাইনি, এত আওয়াজ না রাস্তায়, আর আমার ফোনের আওয়াজটা না একটু ভলিউমটা কমেও গেছে। তো চলো আজ তো অনুষ্ঠান, তোমাদেরকে দেখাবো বৌদিকে, মানে বৌদির ফটো, বৌদিকে তো আর দেখাতে পারবো না। আর ফটো দেখে বলো তো কেউ চিনতে পেরেছো কিনা, এই বৌদি কিন্তু আমার বাড়িতে গিয়েছিল। তো আমি মালাটা নিয়ে এসেছি, আমি বললাম যে মানে আমার দাদার ছেলেকে যে তুই মাকে পরিয়ে দে। তো চলো বন্ধুরা দেখাই একবার বৌদির মুখটা, দেখো দেখি একটুও মনে হচ্ছে। এই বৌদি আমার বিয়ের সময় জানো তো পুরো একদম, যে ননদের বিয়ে বলে কিন্তু এই বৌদি ভীষণ ভীষণ আনন্দ করেছে এবং সমস্ত দায়িত্ব বৌদি হিসেবে কিন্তু পালন করেছিল। তো বৌদির হঠাৎ এই মৃত্যু। বৌদির বাবা দেখো পাশে বসে আছে, ভীষণই উনি কাঁদছে, ওনার সামনে মানে বাবার সামনে সন্তান চলে যাওয়া খুবই কষ্টের। আর এখানে আসলাম একটু দেখছি কি করছে। এ হচ্ছে আমরা যে বলি দাদারা 3 ভাই, তো 3 ভাইয়ের মধ্যে একটা ছোটো ভাই আমার থেকে মানে ছোট বয়সে, তো ওই ভাই বউ আর তার মেয়ে। আর চলে আসলাম বন্ধুরা ওপরে, খেয়ে নিই। এখন কিন্তু প্রায় বেজে গেছে জানো কটা, 3টের কাছাকাছি কিন্তু বেজে গেছে। তো অনেকেই খেয়ে নিয়েছে, আবার অনেকেই খায়নি। আর
এখানে আমরা সবাই বসে আছি খাওয়ার জন্য। ওই যে ভাইয়ের বউ, আর এই পাশে শাড়ি পরা দেখছো এটাও কিন্তু একটা ভাইয়ের বউ। মানে এই দাদারা হচ্ছে 3 ভাই, তো বড়রা হচ্ছে আমার চাইতে বড়, আর ছোট 2 ভাই হচ্ছে আমার থেকে ছোট, তো ওদেরও 2 বউ। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, তারপর দেখো আমরা বেরিয়ে আসলাম। আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই বাড়ির সামনেই হচ্ছে নদী, নদী মানে গঙ্গা, এটা কিন্তু নবদ্বীপের গঙ্গা। আর এটার মানে এই জায়গাটার নাম হচ্ছে ফাঁসিতলা। জানো তো, কোনো একটা সময় এখানে যে গাছগুলো আছে না, এখানে ফাঁসি দিয়েছিল। তো এখন দেখো বাঁধিয়ে দিয়েছে, কি সুন্দর। আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু এখানে একদম মাটি চলে আসতো, মানে এত জলে ঢেকে যেত। বিসর্জনের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তো আমার হাজব্যান্ড এক জার মানে গঙ্গা জল বলছে, পিওর গঙ্গা জল নিয়ে যাই। আমরা যে কিনি না আমাদের কৃষ্ণনগর থেকে, তো আমার হাজব্যান্ড সবসময় বলে এমনি নদীর জল বিক্রি করে, সেগুলোই তুমি নিয়ে এসে গঙ্গা জল ভেবে পুজো করো। আমি বললাম আর কী করবো, এখানে তো আসা সম্ভব নয়। তো তারপরে দেখো চলে আসছি, সন্ধে হয়নি, প্রায় সন্ধে মনে হয় হয়েই এসছে এরকম সময়। খুব তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, বলছি তাড়াতাড়ি চলো, কারণ বাড়িতে যাব, তারপরে ভয়েস দেব, তারপরে আপলোড করব। যদি ভিডিও আপলোড না হয়, যদি নেটওয়ার্কিং সমস্যা হয়, তাহলে আজকে ভিডিও তোমরা পাবে না। আর যদি হয়ে যায় তাহলে তোমরা আজকে ভিডিওটা পাবে। সেই কারণে খুব হুটোপাটা করছি। আর আসার পর আবার দেখো বলছে তুমি যাই করো না কেন আমাকে 1 কাপ চা দিয়ে নাও। তারপরে সে দুধ চা খেতে পারছে না, বলছে না এত বেলায় খাবার খেয়েছি, হজম হয়নি, তবুও চা খেতে হবে। তো আমি জল খেলাম, ওকে আমি তড়িঘড়ি করে মানে লিকার চা বলে না, সেই লিকার চা করে দিলাম, দিয়ে এবার আমি যাব ভিডিওতে ভয়েস দিতে। তারপরে বুঝতে পেরেছো, কোনো কাজই এত সহজ নয়, সব কাজের জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। আর বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখলাম। টাটা।